আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগপত্র। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ঐকমত্যে পৌঁছানোর আশা আলী রিয়াজের। সংস্কারের মাধ্যমে এগিয়ে নিতে হবে গণ অভ্যুত্থানের সাফল্য। আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে সম্ভবত জুলাই গণ অভ্যুত্থানের যে উত্তঙ্গ পর্যায়ে ছিল মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে একটা কাজ যেতে পারবো। বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে ঐক্য প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে বললেন দলকে নিয়ে নানা ষড়যন্ত্র অভিযোগ নেতাদের। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন কুড়িগ্রামে সাধারণ মানুষের ভালোবাসায় আপ্লুত। নেতারা মুক্তির সনদ তৈরির আশাবাদ। 10 গুণ বেশি দামে ইভিএম কিনেছে হুদা কমিশন। ৩,০০০ কোটি টাকার বেশি অপচয়। 3 কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ। চট্টগ্রাম বন্দর পরিচালনায় শৃঙ্খলা আনতে 6 মাসের জন্য দায়িত্ব পাচ্ছে নেভি। জানালেন নৌ উপদেষ্টা, যাবে না কারো চাকরি। এবং কলম্বোয় 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। আদালত অবমাননা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে গাইবান্ধার ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাস কারাদণ্ড দেওয়া হয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন বক্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার মামলায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে আশুলিয়ায় হত্যার পর 6 জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল সহ 16 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আর্গুমেন্ট করি এবং এর বাইরে এমিকাস কিউরি এবং স্টেট ডিফেন্স লয়ারও আর্গুমেন্ট করেন। আজকে আমরা সাবমিশনে যেটা বলেছিলাম যে শেখ হাসিনার যে তর্কিত যে কনভারসেশন সেটিকে আমরা পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে এই কনভারসেশনের যে 2জন ব্যক্তির বক্তব্য আছে সেই কণ্ঠস্বর দুটি, একটি শেখ হাসিনার এবং একটি শাকিল আকন্দ বুলবুলের, এবং এই কনভারসেশনটি এআই জেনারেটেড নয়, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি, এটি জেনুইন একটি কনভারসেশন। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন। যেটা দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদের জানাবেন শেখ হাসিনার আদালত অবমাননার মামলার রায় কি বলেছেন আদালত, আর বিস্তারিত কি জানতে পেরেছেন সর্বশেষ তথ্যটি আমাদের জানাবেন। আজকে যে একটি দীর্ঘ শুনানি হয়েছে সেটি হচ্ছে জুলাই আগস্ট গণহত্যায় যে শেখ হাসিনা আদালত অবমাননা, অর্থাৎ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত থেকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিন্তু যোগাযোগ করে যাচ্ছেন এবং সেখানে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, অর্থাৎ 287টি মামলা হয়েছে দেখে তিনি বলেছিলেন যে সেখানে আওয়ামী লীগের যে একজন ছাত্রলীগ নেতা
ছিলেন তার নাম শাকিল আকন বুলবুল। তিনি কথোপকথন তার এবং শেখ হাসিনার কথোপকথনে তিনি এটা বলেছেন যে 27 জন যেহেতু মামলা করেছে 227 জনকে হত্যা লাইসেন্স পেয়ে গেছি, এবং সেই প্রেক্ষিতে হচ্ছে আদালতে একটি মামলা হয় এবং পরবর্তীতে হচ্ছে সেখানে অ্যামিকাস কিউরিও হচ্ছে নিয়োগ করা হয় এবং শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী আমির হোসেন তাকে হচ্ছে নিয়োগ দেওয়া হয়। এবং পরবর্তীতে আজকে কিন্তু একটি দীর্ঘ শুনানি হয়। সেখানে হচ্ছে প্রথমে ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন তারা হচ্ছে তুলে ধরেন যে এটি যে 227 জনকে হত্যা লাইসেন্স পেয়ে গেছি সেই কথোপকথনটি কি আসলে সত্যি কিনা। তারা এখানে প্রসিকিউটর জোহা তিনি হচ্ছে বলেছেন তিনি এটি পুরোপুরি এটি হচ্ছে প্রমাণিত হয়েছে যে এটি হচ্ছে শেখ হাসিনা এবং হচ্ছে ছাত্রলীগ নেতা শাকিল আকন বুলবুল। সেখানে হচ্ছে প্রসিকিউশন থেকে আসলে তথ্য আসে যে চিফ প্রসিকিউটর বলেছেন যে এখানে একটি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে একটি গ্রুপ খোলা হয়, সেখানে এই টিম নামে একটি গ্রুপ এখনো আছে, সেখানে হচ্ছে শেখ হাসিনা এই গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা হচ্ছে নিজেরা যোগাযোগ করেন এবং সেখানে বলেছেন যে প্রসিকিউশন হচ্ছে গাইবান্ধায় গিয়েছে, গাইবান্ধায় সেখানে এটিকে পুরোপুরি সত্য কিনা সেটির জন্য হচ্ছে সেই আওয়ামী লীগের নেতার যে স্ত্রী তার সাথেও হচ্ছে কথা বলেন এবং পরবর্তীতে তার ফোন এখানে হচ্ছে পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করার পর আসলে এটা প্রমাণিত হয়। এবং পরবর্তীতে শেখ হাসিনার যে আইনজীবী তিনিও হচ্ছে বলেছেন যে আসলে এই অভিযোগটি আসলে আনা ঠিক হয়নি। তো পরবর্তীতে অ্যামিকাস কিউরিও হচ্ছে কথা বলেন এবং পরে হচ্ছে ট্রাইব্যুনাল হচ্ছে এই মামলার জন্য শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন, বিনাশ্রম কারাদণ্ড, এবং সেই সাথে যার সাথে কথোপকথন করেছিলেন অর্থাৎ শাকিল আকন বুলবুল তাকে হচ্ছে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং সেই সাথে হচ্ছে সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনার আদালত অবমাননার মামলার রায় সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি অন্যান্য খবরে। জুলাই তৃতীয় সপ্তাহের মধ্যে জুলাই সনদ চূড়ান্তে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য সম্ভব বলে আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে 8ম দিনের আলোচনার শুরুতে এ প্রত্যাশা জানান তিনি। এদিন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় বৈঠকে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন ইস্যুতে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। জুলাই অভ্যুত্থানের দায় প্রতিটি রাজনৈতিক দল অনুভব করে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণ অভ্যুত্থানের সাফল্য থেমে গেলে আসবে না, সংস্কারের মধ্য দিয়ে তা এগিয়ে নিতে হবে। আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি, মানুষ এটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে সম্ভবত জুলাই গণ অভ্যুত্থানের যে উত্তঙ্গ পর্যায়ে ছিল মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তারা জাতীয় ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও এখনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। বলেন, বিএনপিকে যারা আওয়ামী লীগের সঙ্গে তুলনা করছে তারা জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে তারা সংশোধিত হবে। আর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে এখন বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশে বিএনপিকে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য পিআর সংখ্যানুপাত নির্বাচন না হওয়া। এ সময় তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। বহু রক্তের বিনিময়ে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
এনসিপির জুলাই পদযাত্রার সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রার শুরুতে একথা বলেন তিনি। আর দলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করেছে বড় দলগুলোর নেতারা। কুড়িগ্রাম থেকে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর শহরের চারতলা মোড় থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা রওনা করেছে। তো কিছুক্ষণ আগে যাত্রাপথে বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। আম কাঁঠালের আপ্যায়ন সহ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয় নেতারা। এ সময় নেতারা বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে বছরের পর বছর উত্তরবঙ্গের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এসি রুমের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও করেন তারা। পূর্বে যত নেতা ছিল আসলে তারা তাদের জায়গা দিয়ে শুধু কথা দিয়ে গিয়েছে, কিংবা যা কিছু করেছে ওই ছোটোখাটো দুই একটা রাস্তার উন্নয়নের মধ্যে এগুলো সীমাবদ্ধ ছিল। কর্মসংস্থান বলেন, শিল্পায়ন বলেন, যে কোনো দিক থেকে রংপুর কিন্তু পিছিয়ে পড়ে। কালচারাল গ্যাঞ্জাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি, তারপরে হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের, এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায়। জুলাই পদযাত্রা সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সাড়া ফেলেছে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে। সাধারণ মানুষ আসলে যোগ দিচ্ছে, কারণ আমাদের তো সেই ধরনের সাংগঠনিক কাঠামো বা সেটা এখনো তৈরি হওয়ার মধ্যে আছে। যারা আমাদের কর্মসূচিতে আসতেছে তারা বেশিরভাগ সাধারণ মানুষ, তারা তাদের সমস্যাগুলো নিয়ে আসতেছে, তাদের সমস্যাগুলোর কথা আমাদের মুখ থেকে শুনতে যাচ্ছে এবং সেই প্রতিশ্রুতি শুনতে যাচ্ছে যে পরিবর্তনের, গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পাশাপাশি লালমনিরহাটেও পথসভা সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন এনসিপি নেতারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঘিরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন কুড়িগ্রামে। এতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন পদযাত্রা এখন কোথায় অবস্থান করছে, সেই সাথে এনসিপির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? স্নেহা, এই মুহূর্তে আমরা কুড়িগ্রামে অবস্থান করছি এবং কুড়িগ্রামের যে প্রবেশ পথটি ছিল সেটি রাজারহাটে আসলে গিয়ে শুরু হয়েছে এনসিপির পদযাত্রা। রাজারহাট বাজারে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি রাজারহাট বাজারের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং এই অঞ্চলের যে নির্বাচন করবে আতিক মুজাহিদ তার পক্ষে কিন্তু জনসমর্থন চেয়েছে নেতারা। এরপর রাজারহাট বাজার থেকে এই মুহূর্তে যে এনসিপির যে পদযাত্রাটি রয়েছে সেটি ত্রিমোহনী বাজারে অবস্থান করছে এবং এরপরে এখান থেকে আরও প্রায় 4-5 কিলোমিটার এনসিপি নেতারা পদযাত্রা করবে বলে আমরা জানতে পেরেছি এবং পদযাত্রা শেষে আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি দেওয়ার কথা রয়েছে। এখানে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে এনসিপির, তারা কিন্তু ঢাকা থেকে আসা নেতাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পায়ে হেঁটে তারা সামনে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম শহরের দিকে এবং আমরা যেটি জানতে পেরেছি এই পদযাত্রাটি ঘোষ পাড়া এলাকায় গিয়ে শেষ হবে এবং এখানে ট্রাকে ট্রাকে স্থানীয় যারা এনসিপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু যুক্ত হয়েছে এই পদযাত্রা এবং তারা স্থানীয় আশপাশে যে বাজারগুলো রয়েছে এবং মানুষজন রয়েছে তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং কথা বলছেন এবং এনসিপির পক্ষে যে জনমত গঠনের কাজটি সেটি তারা করছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এনসিপির যে পক্ষ থেকে যে প্রতীকটি চাওয়া হয়েছিল শাপলা, সেই সম্পর্কে কিন্তু তারা সেই যে প্রতীকটি কিন্তু তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম বলছেন যে স্বৈরাচার শেখ হাসিনার বিচার যতদিন পর্যন্ত না করা হবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে জুলাই অভ্যুত্থানের যেই উদ্দেশ্য সেটি কিন্তু সফল হবে না। তো এই মুহূর্তে আমরা ত্রিমোহনী বাজার থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের ঠিক সামনে এনসিপির শীর্ষ নেতারা রয়েছেন। তো এই পদযাত্রাটি আরও কিছুটা সামনে যে শেষ হবে
তারপরে হয়তো আনুষ্ঠানিক যে বক্তব্য কুড়িগ্রামের সেটি এনসিপি শীর্ষস্থানীয় নেতারা রাখবেন। তো স্নেহা, আমার কাছে কুড়িগ্রাম থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এনসিপির পদযাত্রা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্ট করেছে, এমন অভিযোগ অনুসন্ধানে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। তলবে ৬ জনকে ডাকা হলেও হাজির হয়েছেন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। দুদকের অভিযোগে বলা হয়েছে সাবেক সিইসি কে এম নুরুল হুদা সহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ১.৫ লাখ টাকার ইভিএম ক্রয় করে। এতে সরকারের প্রায় ৩,১৭২ কোটি টাকা ক্ষতি হয়। জাতীয় পরিচয়পত্র সংশোধন ক্রাশ প্রোগ্রামে এখন পর্যন্ত আবেদন পড়েছে ৯,০৭,৬৬২টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৯,৮৪,৩৫৬টি এবং ৭৬,৬৯৪টি এখনো অপেক্ষমান আছে। বুধবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। বলেন, কমিশন ক্রাশ প্রোগ্রামে মনোযোগ দেওয়ায় এই সাফল্য এসেছে। অপেক্ষমান আবেদনগুলোতে বিভিন্ন সমস্যা থাকায় নিষ্পত্তিতে দেরি হচ্ছে। প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, মাঠ পর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি। এনআইটির তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় পরিচয়পত্র আমাদের কাছে আমরা জাতীয় পরিচয়পত্র আমাদের যে সংশোধনের বিষয়গুলোর অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় থাকে, যেমন নাম সংশোধন আছে, বাবা মায়ের নাম সংশোধন আছে, জন্ম তারিখ সংশোধন আছে, স্থানান্তরের সংশোধন আছে, অনেকগুলো সংশোধন চাহিদা থাকে। দেখছেন সংবাদ দুপুর। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সরকার ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেন, টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ অপারেটর নিয়োগ করবে। আপাতত ৬ মাসের জন্য নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে। উপদেষ্টা জানান, পোর্টে অনেক চাঁদাবাজি হয়। আপাতত নেভিকে দায়িত্ব দেওয়া হলেও স্থায়ীভাবে বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবেন। দেশের স্বার্থে বিদেশি কোম্পানিকে নিয়োগ দেওয়া হবে। ৪৮ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত কাজ হচ্ছে এখন। ওখানে নেভাল ডকইয়ার্ড আছে, একটা নেভাল ডকইয়ার্ড ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই। প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল, কারণ তাদের অপারেটর আছে, তাদের নো-হাউ আছে। সেই কারণেই আমরা এই মিটিংটা করলাম। এই মিটিংটা করে, যেহেতু গতকাল গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে, সেই গভর্নমেন্ট অর্ডারে পোর্টকে এখন ওনারা চিঠি দেবেন, চিঠি দিয়ে একটা চুক্তি হবে পোর্টের সাথে। ঐকমত্য কমিশনের সংলাপের মধ্যে বিরতিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে সেখানে। যে পরিবর্তনটা, যে জীবনটা, যে রক্তটা আমরা দিয়েছি, এটা যদি কিছুই না হয়, ব্যাক টু দি প্যাভিলিয়ন যদি হয়ে যায়, তাহলে তো এই স্যাক্রিফাইসের একেবারে অর্থই হবে। আর এই স্যাক্রিফাইসটা এবার ব্যতিক্রম হচ্ছে, পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু ভেরি স্পেশাল ইন বাংলাদেশ হচ্ছে এই যে এখানে শিশু থেকে শুরু করে লাঠি ধরা বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনের শরীক হচ্ছে। এখানে কম শিক্ষিত লোক, পেশাজীবীরা লোক, এরাই বেশি শরীক হয়েছে। আমি ঢাকা মেডিকেল কলেজে আহত পঙ্গুদের দেখতে গিয়েছিলাম এই ৬, ৭, ৮ তারিখে আসছে। 80% ছিল হকার, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা। এটা কিন্তু আপনাদের লেখা এবং এতেও খুব ফুটে আসে না। এটা মনে হয়েছিল ছাত্ররা করেছি, আমরা পলিটিক্যাল পার্টি করেছি। দি কমন পিপল, লোয়ার টোডেন পিপল, খেতে খাওয়া মানুষ সবচেয়ে বেশি পার্টিসিপেট করেছে। আমি অনুরোধ করবো আজকে এই সুবাদে যে মেহরবানি করে আপনারা তাদের ত্যাগটাকে হাইলাইট করেন মানুষের কাছে, সত্যটা তুলে ধরেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দর্শক, ঐকমত্য কমিশনের সংলাপের মধ্যে বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন বিভিন্ন দলের নেতারা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। গেল বছরের চেয়ে এবার 15 লাখ টন বেশি বোরো ধান উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার রাজধানীর খামারবাড়িতে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের সার্বিক অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ইট ভাটা ও অন্যান্য কারণে জমির টপ সয়েল নষ্ট হচ্ছে, যা খাদ্য উৎপাদনের জন্য হুমকি। কীটনাশক ব্যবহার হ্রাস সহ জমির টপ সয়েল রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এবার প্রায় 15 লক্ষ টন আমাদের বোরো ধান বেশি উৎপাদন হয়েছে। আলুর উৎপাদন অনেক বেশি হয়েছে। আলু উৎপাদন বেশি হয়, কৃষকরা দাম পাচ্ছে না। গতবারে যেই পরিমাণ আমাদের স্টক ছিল ওর থেকে অনেক বেশি স্টক এখন আমাদের গোডাউনে আছে, তারপরও জিনিসের দাম বেশি হয়ে যাচ্ছে। আলুর স্টক দেখেন অনেক বেশি, গতবার থেকে প্রায় ডাবলের মতো স্টক রয়ে গেছে। এগুলি ক্ষেত্রে যদি আপনারা একটু লেখেন তো কৃষকরা কিন্তু খুশি হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে সোহেল রানাকে হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মোহাম্মদপুর থানার এই মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও দীপু মনিকেও গ্রেফতার দেখানো হয়। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব NM জিয়াউর আলম সহ 4 জনকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলার এজাহার নামীয় আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই মামলার আসামি করা হচ্ছে অভিযুক্তদের। হত্যা মামলায় ও হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপুমণি, জিয়াউল আলম সহ টোটাল সর্বমোট 7 জনকে সুনির্দেশ দেখানো হয়। ওনাদেরকে বিজ্ঞ আদালত সুনির্দেশ দেখে জেল হাজতে প্রেরণ করেন। গাজীপুরের বোর্ড বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক কলেজ ছাত্রী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে কলমেশ্বর এলাকার একটি 7তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ মুক্তা আক্তারকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, গ্যাসের পাইপ লিক করায় ঘরে গ্যাস জমেছিল। দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে পারেনি। মুক্তা চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরের জানালা ও দরজা উড়ে যায়। গ্যাস লাইন পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে ফায়ার সার্ভিস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজরিয়া অংশে একটি ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকামুখী লেনে সৃষ্টি হয়েছে যানজট। বুধবার সকাল 6:30টার দিকে মেঘনা সেতুর উপর পণ্যবাহী ট্রাক বিকল হলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়। পরে সকাল 8:30টার দিকে হাইওয়ে পুলিশ ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নেয়। 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় প্রায় 5 কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। বর্তমানে ধীর গতিতে চলছে যানবাহন। গজারিয়া ভবেশ্বর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দেখছেন সংবাদ দুপুর। যুক্তরাষ্ট্রের দেয়া গাজায় স্বার্থীদের যুদ্ধবিরতির শর্তে সম্মতি জানিয়েছে ইসরায়েল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ওয়াশিংটন সব পক্ষের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি। আবার হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধ বন্ধে দ্বিরাষ্ট্রীয়করণের উপর জোর দিয়েছে চীন। আরবিদ আফসারের রিপোর্ট। গাজার উত্তরাঞ্চলের অদূরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর বিমান হামলায় উঠছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী। বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর, প্রাণ হারিয়েছেন অনেকেই। আবার উপত্যকার গাজা শহর, খান ইউনিস ও রাফায় সামরিক বাহিনীর উপস্থিতি বাড়াতে গাজার বুকে ছুটে চলছে ইসরায়েলি ট্যাঙ্কসহ নানা সামরিক যান। এমন পরিস্থিতির মাঝেই গাজায় 60 দিনের যুদ্ধবিরতির শর্তে সম্মতি জানিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বুধবারে তথ্যটি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির প্রকৃতি নিয়ে কিছু জানাননি তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের ঠিক আগের দিনই এমন ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ওয়াশিংটন সব পক্ষের সঙ্গে কাজ করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবটি মেনে না নিলে খারাপ হবেও বলে হুঁশিয়ারি দেন তিনি।
আবার ইসরায়েলি উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের এক্সিওস গণমাধ্যম বলছে, হামাস এ প্রস্তাবে রাজি না হলে গাজাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়া হবে। সেই সঙ্গে উপত্যকায় সামরিক অভিযান আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধ ইস্যুতে দ্বিরাষ্ট্রীয়করণের উপর জোর দিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি ফু ওয়াং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা জানান তিনি। মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দুতে গাজা ইসরায়েল ইস্যু বিদ্যমান। উভয় পক্ষের যুদ্ধ নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নই একমাত্র পথ। আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য জোরদার করার পাশাপাশি যৌথভাবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য সমর্থন ও গ্যারান্টি প্রদানের আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে হামাস আদৌ ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে কিনা এ নিয়ে এখনো কিছু জানায়নি স্বাধীনতাকামী সংগঠনটি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কের জন্য ভারত ও চীনের উপর 500% শুল্ক আরোপের বিলে অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগস্টে বিলটি সিনেটে পেশ করা হবে। পুতিনের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগে তাকে আলোচনার টেবিলে আনতে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানান রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এতে রাশিয়া, চীন ও ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরবিদ আফসারের আরও একটি রিপোর্ট। রুশ ইউক্রেন যুদ্ধবন্ধে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে বসাতে নানা কৌশল অবলম্বন করছেন তিনি। সেই ধারাবাহিকতা এবার রুশ মিত্র ভারত ও চীনকে তার মাশুল দিতে হচ্ছে। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির কারণে ভারত ও চীনের উপর 500% শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনেটে এরকমই একটি বিলের অনুমোদন দিয়েছেন তিনি। 84 জন সিনেটরের সমর্থনে বিলটি আগস্টে পেশ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। ভারত ও চীনের উপর সম্ভাব্য 500% শুল্ক আরোপের পেছনেও ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বেইজিং ও নয়াদিল্লি মস্কোর কাছ থেকে মোট 70% অপরিশোধিত তেল আমদানি করে। এক্ষেত্রে তারা রুশ ইউক্রেন যুদ্ধে পুতিনের সহায়তা করছে, তার হাতে কারি অর্থ তুলে দিচ্ছে। বিলটি পাশ হলে রাশিয়ার সঙ্গে যেসব দেশের বাণিজ্য সম্পর্ক আছে তাদের সবার উপরই 500% শুল্ক আরোপ করা হবে। এতে রুশ অর্থনীতি বড় ধাক্কা খাবে। এভাবে পুতিনের উপর চাপ সৃষ্টি করে তাকে আলোচনার টেবিলে বসাতে হবে। এদিকে সিনেটর গ্রাহামের বক্তব্যে তার রুশ ফোবিয়া আছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সিনেটরের হাতে ক্ষমতা থাকলে রাশিয়ার উপর অনেক আগেই নিষেধাজ্ঞা দিত বলে জানান তিনি। এদিকে প্রস্তাবিত শুল্কটি কার্যকর হলে রাশিয়ার পাশাপাশি ভারত ও চীনা অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য 2024-25 অর্থবছরে সর্বকালের সর্বোচ্চ প্রায় $69 বিলিয়ন পৌঁছেছে। আবার 2030 সালের মধ্যে $100 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছে দুদেশ। এতে ভারতে বেশি নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।